গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছি এর ৮ম পর্ব। একদিন কয়েকজন লোক এসে হাজির হলো আমার গুহার বাইরে। দীর্ঘ ৮ বছরেও কাউকে ওই মরুভূমি পার হয়ে কবরগুলোর দিকে আসতে দেখিনি, তাই লোকগুলোকে দেখে কিছুটা আশ্চর্য হলাম। যাই হোক, আমার কাছে এসে দাঁড়ালো ওরা, সম্মান জানালো আমাকে। তারপর ওদের একজন ওর রোগের বিস্তারিত বিবরণ দিয়ে আমার কাছে চিকিৎসা পদ্ধতি জানতে চাইল। আকাশ থেকে পড়লাম। আমি কোনো কালেই চিকিৎসক ছিলাম না এবং হওয়ার কোনো ইচ্ছাও ছিল না। সময় কাটানোর জন্য চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি আমি। ভালো লাগাতে আসক্ত হয়ে পড়েছিলাম। লোকটার ভুল ভাঙাতে মুখ খুলেছি মাত্র। আমার উদ্দেশ্য বুঝে পাশে বসা অটোয়া তাড়াতাড়ি বলে উঠল, মহান সাধু অলিম্পাস, ঠিক ওরকম রোগ নিয়েই গত সপ্তাহে আরেকটা লোক এসেছিল না? শুনেছি আপনার চিকিৎসায় সে এখন একেবারে সুস্থ। এই লোকটাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না দয়া করে। আগের লোকটার মতো ওকেও সুস্থ করে তুলুন। এদের তো কোনো ক্ষতি হচ্ছে না, কারণ চিকিৎসার বিনিময়ে আপনি অর্থ গ্রহণ করছেন না। মেনে নিতে পারলাম না অটোয়ার কথাটা। লোকটাকে চলে যেতে বলবো বলে মুখ খুলেছি। ওর চেহারা দেখে মায়া লাগলো। ভাবলাম, বেচারা গরিব মানুষ, হয়তো শহরের চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য নেই, তাই গুজবে বিশ্বাস করে মরুভূমি পার হয়ে এসেছে আমার কাছে। মত পাল্টালাম। লোকটাকে ওর অসুখের বিবরণ দিতে বললাম আবার। তারপর আমার জ্ঞান অনুযায়ী ওকে ওষুধ বলে দিলাম। ১ সপ্তাহ পর আমার সঙ্গে দেখা করল লোকটা। জানালো সম্পূর্ণ সুস্থ সে। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগলো না মোটেও। সাধু অলিম্পাসের কৃতিত্বের খবরে বিশ্বাস করল অনেকেই। দলে দলে লোক আসতে আরম্ভ করল আমার কাছে। ওদেরকে সঠিক ওষুধ বলে দেওয়ার জন্য আরও অনেক পড়াশোনা করতে আরম্ভ করলাম আমি, এবং খুব শীঘ্রই চিকিৎসাশাস্ত্রে একজন পণ্ডিত হয়ে উঠলাম। লোকের উপকার করতে খুব ভালো লাগতো, তাই মন প্রাণ ঢেলে ওদের সেবা করতে লাগলাম। ফলে খ্যাতি আর যশ পেতে সময় লাগলো না আমার। দেশে বিদেশে আমার নাম ছড়িয়ে পড়ল। এমনকি মেমফিস আর আলেকজান্দ্রিয়া থেকেও লোক এলো আমার কাছে। মনে হয় জাদুকর উপাধিটার লেখা ছিল আমার কপালে। তাই শুধু চিকিৎসকই নয়, জাদুকর হিসাবেও খ্যাতি জুটল আমার। রোগীদের কাছ থেকে কিছুই নেই না আমি, সম্পূর্ণ বিনামূল্যে ওষুধপথ্য বলে দেই। কিন্তু বোধহয় অটোয়ার কারসাজিতেই একদিন বেশ কিছু ফলমূল নিয়ে এলো একজন। তারপর ওর দেখা দেখি অন্যরাও শুরু করলো কাজটা। এরপর থেকে খাবার জোগাড় করার জন্য আর বাইরে যাওয়ার দরকার হলো না অটোয়ার। আলেকজান্দ্রিয়া থেকে আসা রোগীদেরকে দেশের অবস্থা সম্পর্কে প্রশ্ন করি আমি। বাড়িয়ে বলা লোকের অভ্যাস। সেটুকু বাদ দিয়ে জানলাম অ্যান্টনির স্ত্রী ফুলভিয়া মারা গেছে। ক্লিওপেট্রার সঙ্গে মনোমালিন্য হওয়ায় ওকে ছেড়ে কয়েকদিনের জন্য নিজের দেশে ফিরে গেছে অ্যান্টনি। সেখানে সে সিজারের বোন অ্যাক্টিভিয়াকে বিয়ে করেছে। এভাবে ২ বছর কাটার পর অটোয়া একদিন আমাকে প্রতিশোধের কথা মনে করিয়ে দিল। কি করা যায় সে ব্যাপারে আমরা দুজন পরিকল্পনা করলাম সে রাতে। ঠিক করলাম সবার আগে খুঁজে বের করতে হবে চার্মিয়নকে। পরদিনই ছদ্মবেশে আলেকজান্দ্রিয়ায় রওনা হয়ে গেল অটোয়া। চার্মিয়নকে আগের মতোই বিশ্বস্ত বুঝতে পারলে ওকে আমার ব্যাপারে সব কিছু খুলে বলবে সে। ৫ মাস পর ফিরে এলো অটোয়া। চার্মিয়নের সঙ্গে কিভাবে দেখা করতে হবে সেটা আমাকে বিস্তারিত জানালো, কিন্তু সঙ্গে সঙ্গে আলেকজান্দ্রিয়ায় গেলাম না আমি। জানতাম প্রথম পদক্ষেপটা নেবে চার্মিয়ন নিজেই। নিল চার্মিয়ন, তবে ১ বছর পর। একদিন আমার সঙ্গে দেখা করতে এলো ক্লিওপেট্রার কয়েকজন দূত। আমাকে সম্মান জানিয়ে আমার হাতে একটা সিল করা প্যাপিরাস খণ্ড তুলে দিল। সিল ভেঙে পড়তে আরম্ভ করলাম ক্লিওপেট্রার বার্তা। সে লিখেছে, টেপের মৃত্যু উপত্যকায় বসবাসকারী সাধু অলিম্পাসের প্রতি মিশরের রানী ক্লিওপেট্রার এই বার্তা। আপনার খ্যাতির কথা আমার কানে এসেছে। আমি শুনেছি আপনি শুধু একজন মহান চিকিৎসকই নন, একজন জাদুকরও বটে। আবার অনেকেই বলে এমন কোনো বিদ্যা নেই যা আপনার জানা নেই। জ্ঞানী পুরুষ, আমার একটা সমস্যার সমাধান বলে দিন দয়া করে। বলতে পারলে আপনাকে সম্পদের পাহাড়ের উপর বসিয়ে দেব আমি। আপনি হয়তো শুনেছেন যে রাজা অ্যান্টনি একসময় আমাকে ভালোবাসত। ডাইনি অ্যাক্টিভিয়া জাদু করে ওকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। সাধু অলিম্পাস, আমি কিভাবে অ্যান্টনির হৃদয় রাজ্য আবার দখল করতে পারি? প্রশ্নটার জবাবে ক্লিওপেট্রার উদ্দেশ্যে লিখলাম,
রানী ক্লিওপেট্রার প্রতি অলিম্পাসের এই বার্তা। আপনার দূতকে দিয়ে অ্যান্টনির কাছে উপহার প্রেরণ করুন, এমন উপহার যা আপনিও কোনোদিন কল্পনা করেননি। তারপর আপনি নিজে দেখা করুন মহান রাজার সঙ্গে। চিঠিটা দূতদের হাতে দিয়ে ওদেরকে ফিরে যেতে বললাম। ক্লিওপেট্রা আমার জন্য খুব দামি উপহার সামগ্রী পাঠিয়েছিল, সেগুলো দিয়ে দিলাম ওদেরকে। বিস্মিত হয়ে গেল লোকগুলো। আমার উপদেশ বাণী পাওয়া মাত্রই রওনা হলো ক্লিওপেট্রা। সরাসরি দেখা করল অ্যান্টনির সঙ্গে। ফলাফলটা হলো বিস্ময়কর। ক্লিওপেট্রাকে দেখে আগের মতোই বশীভূত হয়ে গেল অ্যান্টনি। ক্লিওপেট্রার উপহারের সম্মান রাখতে সিলিসিয়ার একটা বড় অংশ, আরবীয় নেবাথিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলের পুরোটা, ঔষধি গাছের জন্য বিখ্যাত জুডিয়া প্রদেশ, ফোনেসিয়া প্রদেশ, সোলে সিরিয়া প্রদেশ, খুবই সমৃদ্ধ সাইপ্রাস দ্বীপ এবং পার্গেমাসের সব লাইব্রেরি ক্লিওপেট্রাকে দিয়ে দিল। সবচেয়ে বড় কথা, অ্যান্টনিকে আবার দখল করতে পারল ক্লিওপেট্রা। অ্যান্টনিকে সঙ্গে নিয়ে আলেকজান্দ্রিয়ায় ফেরার পরই আমাকে আরও দামি উপহার পাঠালো ক্লিওপেট্রা। আমাকে আলেকজান্দ্রিয়ায় গিয়ে ওর সঙ্গে দেখা করার অনুরোধও জানালো। সসম্মানে প্রত্যাখ্যান করলাম অনুরোধটা। সময় অতিবাহিত হতে লাগল। পার্থিয়ানদের সঙ্গে যুদ্ধ শুরু হলো মিশরীয়দের। অ্যান্টনির সাহায্যে খুব সহজেই সেই যুদ্ধে জয়ী হল ক্লিওপেট্রা। আর্মেনিয়ার রাজাকে হাত পা বেঁধে আলেকজান্দ্রিয়ার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো অন্ধকার কোনো কারা প্রকোষ্ঠে। এর কিছুদিন পরে সামোস আর এথেন্স ঘুরে এলো ক্লিওপেট্রা। ঘাড়ে ভূত চাপিয়ে ফিরল সে। অক্টাভিয়াকে তাড়িয়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো অ্যান্টনিকে। অবশ্য আমার মনে হয় চার্মিয়নি ভূতটা চাপিয়েছিল ক্লিওপেট্রার ঘাড়ে। অক্টাভিয়াকে নিয়ে ঝগড়া বাঁধল অ্যান্টনি আর ক্লিওপেট্রার মধ্যে। ওদের নোংরা ঝগড়াটার খবর ছড়িয়ে পড়ল সারা মিশরে। আমার কানেও পৌঁছতে বেশি সময় লাগল না। একসময় হাল ছেড়ে দিল অ্যান্টনি। অক্টাভিয়াকে তাড়িয়ে দিতে বাধ্য হল। এই ঘটনার পর এক রাতে বাবাকে স্বপ্নে দেখলাম আমি। আমাকে বললেন তিনি, প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে হারমাচিস। পরদিন সকালে বসে আছি কবরের মুখটার বাইরে, একটা পাথরের উপর। এমন সময় বেশ কয়েকজন সৈন্যসহ ক্লিওপেট্রার দূতদের আবার আসতে দেখলাম। আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে, আমার সামনে দাঁড়িয়ে বলল একজন। কোথায়? আলেকজান্দ্রিয়ায়, উত্তর দিল আরেকজন। কেন? রানী ডেকেছেন আপনাকে। আপনি হয়তো জানেন বোনের অপমানের প্রতিশোধ নিতে সিজার যুদ্ধ ঘোষণা করেছেন মহান রাজা অ্যান্টনির বিরুদ্ধে। মহান রানী ক্লিওপেট্রা আর মহান অ্যান্টনির যৌথ বাহিনী কুলিয়ে উঠতে পারছে না ওর বিরুদ্ধে। এখন আপনার পরামর্শ দরকার মহান রানীর। ঘটনাটা জানা ছিল আমার। অ্যাক্টিয়াম নামের এক জায়গায় হচ্ছিল যুদ্ধটা। আচমকা আক্রমণে ভীত হয়ে পালিয়ে গেল ক্লিওপেট্রা। ওকে পালাতে দেখে একটা হায় হায় রব উঠল চারিদিকে। রানীর সৈন্যরাও তখন মনোবল হারিয়ে পিটটান দিল। শক্তি অর্ধেক হয়ে গেছে বুঝে অ্যান্টোনিও ময়দান ত্যাগ করতে বাধ্য হল। খুব সহজেই জিতে গেল সিজার। আমি মহান রানীর সেনাপতি নই, বললাম দূতকে। যুদ্ধের ব্যাপারে কিছুই বুঝি না। দয়া করে তোমরা চলে যাও, বিরক্ত করো না আমাকে। আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। না গেলে? ধরে নিয়ে যাবার হুকুম আছে। ধরে নিয়ে যাবে আমাকে? হা হা করে হাসলাম। বোকার দল, তোমরা কি জানো না ওষুধ দিয়ে আমি যেমন বাঁচাতে পারি, তেমন ইচ্ছে হলে জাদু করে মারতেও পারি। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল সবার। সৈন্যদের নেতা বলল, ক্ষমা করবেন মহান সাধু অলিম্পাস, আপনার সঙ্গে বেয়াদবি করার কোনো ইচ্ছে নেই আমাদের, কিন্তু রানীর চাকরি করি আমরা। আপনাকে নিয়ে যেতে না পারলে। ঠিক আছে, ঘাবড়িও না, তোমরা যাও, আমি পরে আসছি। সেই রাতেই অটোয়াকে সঙ্গে নিয়ে আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমি। যেভাবে গা ঢাকা দিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই টেপে ছাড়লাম। বাবার কিছু সম্পদ লুকানো ছিল, অটোয়াকে সেগুলোর কথা বলে গিয়েছিলেন তিনি। আলেকজান্দ্রিয়া যাওয়ার আগে অটোয়ার সাহায্যে সেগুলো উদ্ধার করলাম। একেবারে খালি হাতে ভিক্ষুকের মতো ক্লিওপেট্রার শহরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আলেকজান্দ্রিয়ায় এলাম আবার। প্রাসাদের সদর দরজা সংলগ্ন একটা বাড়িতে আমাকে থাকতে দেওয়া হলো। সেই রাতে চার্মিয়ন দেখা করতে এলো আমার সঙ্গে। দীর্ঘ 11 বছর পর দেখলাম ওকে। একটা পিঠ বাঁকা চেয়ারে পোশাকের উপর কালো আলখেল্লা জড়িয়ে বসেছিলাম। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম ঘরটাকে। সুগন্ধি তেলের একটা প্রদীপ জ্বলছে, সেটার কম্পমান আলোতে আমার ছায়াটাও কাঁপছে কিছুটা।
দেয়ালে ঝুলছে রঙিন পশমি সুতা দিয়ে অলঙ্কৃত দামি কাপড়। মেঝেতে বিছানো আছে উৎকৃষ্ট মানের সিরিয়ান কার্পেট। মনে মনে হাসলাম আমি। দীর্ঘ 9 বছর প্রাচীন ফারাওদের কবরের নিচে মাটির অনেক গভীরে লুকিয়ে থাকতে হলো আমাকে। কঠোর সাধনা করতে হলো। হারমাচিস থেকে পরিণত হলাম সাধু অলিম্পাসে। সবই কি ভাগ্যের লিখন? আমার কোনো ভূমিকা নেই? ভাগ্যের দোষ দিয়ে আমরা পাপীরা নিজেদেরকে হালকা করতে চাই, অথচ একই পাপ আরেকজন করলে ওকে অপবাদ দিতে, সর্বোচ্চ শাস্তি দিতে বাধে না আমাদের। ভাগ্যে লেখা ছিল বলে ক্ষমা করে দেই না লোকটাকে। সমাজ খুবই নিষ্ঠুর, পৃথিবী খুবই রহস্যময়। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি। কিছুটা দূরে কার্পেটের উপর বসে আছে অটোয়া। ওর কাছে একটা আয়না চাইলাম। এনে দেওয়ার পর সেটাতে দেখলাম নিজেকে। কোথায় সেই ভ্রমর কালো চুল, দেবতা নিউটের মতো নীল চোখ, অ্যালাবেস্টারের মতো উজ্জ্বল সাদা গায়ের রং? কোথায় সেই সুগঠিত শরীর? চুল ঝরে গেছে আমার, তাই বাকিটা চেঁচে রাখি আমি। প্রদীপের আলোয় নিজের মাথায় দেখলাম একটা চকচকে টাক। মমির চোখের মতো আমার চোখ জোড়াও বসে গেছে গর্তে। সেখান থেকে কোনো রকমে একজোড়া চোখ তাকিয়ে আছে আয়নার দিকে। মুখের প্রায় পুরোটা ঢেকে গেছে ধূসর দাড়িতে। দেবতাদের দেওয়া সামান্য ইহকালীন শাস্তি, তাও শারীরিক, মানসিক নয়। বাকিটা জমা আছে পরকালের জন্য, নরকে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, কেন এমন হলো আমার? অর্থ, ক্ষমতা, মদ আর নারী পুরুষকে ধ্বংস করার এই 4টা জিনিসের মধ্যে সবচেয়ে ক্ষতিকরটাকে বেছে নিয়েছিলাম আমি। ফলে যা ঘটার তাই ঘটেছে। আমাকে একেবারে ধ্বংস করে দিয়েছে প্রেম। পুরোপুরি মেরেও ফেলেনি, আবার বাঁচিয়েও রাখেনি, জীবন মৃত করে দিয়েছে। ওই অবস্থার চেয়ে খারাপ আর কিছু বোধহয় নেই পৃথিবীতে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে সরিয়ে রাখলাম আয়নাটা। অতীত নিয়ে ভাবার সময় নেই আর। ক্লিওপেট্রার উপর প্রতিশোধ নেওয়াটাই এখন মুখ্য। প্রথমবার ব্যর্থ হয়েছিলাম, দ্বিতীয়বার ব্যর্থ হলে আর কোনোদিন ক্ষমা পাব না দেবতাদের কাছে, বুঝতে পারছি স্পষ্ট। মিশরকে উদ্ধারের আশা বা ইচ্ছা কোনোটাই নেই আমার। মিশর শেষ হয়ে গেছে। কাজেই ক্লিওপেট্রার পর দেশটা কে চালাবে সে ব্যাপারে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমার। দরজায় টোকা পড়ল। অটোয়া খুলে দিতেই ঘরে ঢুকল চার্মিয়ন। ওকে দেখে অবাক না হয়ে পারলাম না। সময়ের অনিন্দ সুন্দর মুখটাতে একবারও ছোবল দিতে পারেনি। 11 বছর আগে ওকে ছেড়ে সিলেসিয়া থেকে চলে আসার সময় যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে সে, পাল্টায়নি একটুও। কিছু না বলে আমার উদ্দেশ্যে একবার তর্জনী তুলেই বাইরে চলে গেল অটোয়া। সাধু অলিম্পাসের সঙ্গে দেখা করতে চাই, আগের মতোই সুরেলা গলায় বলল চার্মিয়ন। রানীর তরফ থেকে এসেছি আমি, খুব জরুরি কথা আছে তাঁর সঙ্গে। কিছুই বললাম না। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চার্মিয়নের দিকে। সে আমাকে চিনতে পারে কিনা পরীক্ষা করা দরকার। আমাকে তাকিয়ে থাকতে দেখে সতর্ক হলো চার্মিয়ন। সেও ভালো মতো তাকালো আমার দিকে। কিছুক্ষণ পর আমাকে চিনতে পেরে ওর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করল। আপনি আপনি হার? আর কিছু না বলে থেমে গেল সে। তুমি যে নামটা উচ্চারণ করতে যাচ্ছিলে সে মারা গেছে অনেক আগেই। সেই লোকটাকে ভালোবাসতে তুমি চার্মিয়ন। কত বোকাই না ছিলে। তুমি ভালোবাসতে হারমাচিসকে, হারমাচিস ক্লিওপেট্রাকে, আর ক্লিওপেট্রা কাউকেই না। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আবেগের নাম প্রেম, এবং একমাত্র বোকারাই সেই আবেগে আক্রান্ত হয়। যাই হোক, আমি সাধু অলিম্পাস, কিন্তু আমি হারমাচিস নই। বিশ্বাসঘাতকটার কঙ্কাল বলতে পারো আমাকে। তবে আমাকে ওই নামে না ডাকলে আমাদের দুজনের জন্যই মঙ্গল। কি বললেন আপনি? একমাত্র বোকারাই প্রেম করে? আমার জ্ঞান তাই বলে। প্রতিবাদ করল না চার্মিয়ন। নিচু গলায় বলল, আমি হারমাচিসের ছিলাম, হারমাচিসের আছি,
হারমাচিসের থাকব। সে যখন আমাকে পায়নি, অন্য কোনো পুরুষও আমাকে পাবে না। আমি যখন ওকে পাইনি। বাক্যটা শেষ করল না সে। হারমাচিসের আছো মানে? তুমি বিয়ে করনি এখনো? করেছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলল চার্মিয়ন। তার মানে তোমার স্বামী মারা গেছে? অনেকটা সেরকমই। ধাঁধার মতো মনে হলো ওর কথাটা। বললাম, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না চার্মিয়ন, পরিষ্কার করে বলো। 11 বছর আগে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল আমার, এই শহরেই, বন্দরের ধারে ছোট্ট একটা একতলা বাড়িতে। আবার কাঁদতে আরম্ভ করল মেয়েটা। রাতের খাবার খাচ্ছিল সে। আমি যাওয়াতে শেষ করতে পারিনি। দেখতে দেবতার নিউটের মতো ছিল ওই যুবক। জ্ঞানের প্রকাশ ছিল ওর কথাবার্তায়। সততার ঢাল ওকে আড়াল করে রেখেছিল পাপ থেকে। একদিন এক রাক্ষসী ওকে ছিনিয়ে নিয়ে গেল। সব রকম বিপদ থেকে ওকে রক্ষা করব বলে পিছু নিলাম আমি। ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল সে। সামাজিকভাবে নয়, মানসিকভাবে ওকে স্বামী বলে মেনে নিয়েছিলাম আমি। অপেক্ষা করেছিলাম ওর জন্যে। ফিরে এলে ওকে নিয়ে চলে যেতাম দূরে কোথাও। সংসার পাততাম সমাজের কুদৃষ্টির আড়ালে। কিছুক্ষণ আগে আপনি জানালেন আমি বিধবা। চার্মিয়নের কথাগুলো শুনে অনেক দিন পর বুকের ভিতর একটা আন্দোলন টের পেলাম। ভেবেছিলাম 9 বছরের সাধনায় আবেগ নামের অস্থিরতাটাকে মেরে ফেলতে পেরেছি, কিন্তু সেটা তখনও আমার বুকের ভিতর গোপনে বেঁচে আছে জেনে খারাপ লাগলো নিজের কাছেই। চার্মিয়নকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, জরুরি কথা বলবে বলেছিলে? রানীর কারণে যুদ্ধে হেরে মন খুব খারাপ অ্যান্টনির। সব কিছু ছেড়ে ছুঁড়ে সে এখন গিয়ে বসে আছে টাইমোনিয়াম দ্বীপে। শুধু তাই নয়, ওর নাকি কী সব শারীরিক অসুবিধাও দেখা দিয়েছে। রানীর ইচ্ছে আপনি যাবেন সেখানে, সুস্থ করে তুলবেন অ্যান্টনিকে, তারপর ওকে ফিরে নিতে আসবেন রানীর কাছে। আগামীকাল ভোরেই রওনা হতে হবে আপনাকে। তবে এখন রানীর কাছে যেতে হবে আপনাকে। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ওর। চলো। উঠে দাঁড়ালাম। আবার সেই অ্যালাবেস্টার হলে গিয়ে দাঁড়ালাম। আবার ক্লিওপেট্রার শয়নকক্ষের বাইরে থামতে হলো আমাকে। আবার চার্মিয়ন ঢুকল ভিতরে আমার যাওয়ার খবর দিতে। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে এলো চার্মিয়ন। আমার কাঁধের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মন শক্ত করুন, আগের মতোই ধারালো সুন্দরী আছে রানী। ওকে দেখে 9 বছরের সাধনা হারিয়ে ফেলবেন না যেন আবার। প্রথমবারের মতো ওর জন্যে গলে গেলে আপনার উদ্দেশ্য এবারও ব্যর্থ হবে। আরেকটা কথা, রানীর চোখ কিন্তু বাজ পাখির মতো। আপনাকে চিনতে পারলে খুব বড় বিপদে পড়বেন। চলুন। ভেতরে ঢুকলাম। শুনতে পেলাম ঝর্ণার কুলকুল আওয়াজ, নাইটিঙ্গেলের গান, অনেক দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন। মাটির দিকে তাকিয়ে খোঁড়াতে খোঁড়াতে ক্লিওপেট্রার বিছানার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ তুলে তাকালাম ওর দিকে। ওর সৌন্দর্য দ্বিতীয়বার বর্ণনা করে কোনো লাভ নেই। তবে ক্লিওপেট্রাকে দেখে এবার মোহিত হলাম না আমি, আশ্চর্য হলাম। কি এক জাদু বলে 9টা বছরকে 9 দিনের মতো কাটিয়েছে সে। একটুও বয়স বাড়েনি ওর। দু চোখে ক্লান্তি নিয়ে আমার দিকে তাকালো ক্লিওপেট্রা। সুপরিচিত কণ্ঠে বলল, শেষ পর্যন্ত এলেন চিকিৎসক? কিন্তু আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? কোথাও নয়। আপনি ডেকেছেন, আপনার সেবায় হাজির হয়ে গেছি আমি। বলুন, কি করতে হবে আমাকে? আশ্চর্য, হেলান দিয়েছিল। সোজা হয়ে বসল ক্লিওপেট্রা। আপনার গলার আওয়াজটাও পরিচিত মনে হচ্ছে। আমার স্মরণশক্তি দুর্বল হয়ে পড়েছে, নইলে এক্ষুনি বলে দিতাম কবে কোথায় কথা বলেছি আপনার সঙ্গে। মহান রানী, আমি থাকতাম প্রাচীন ফারাওদের কবরে, মাটির অনেক নিচে। সাধনা করতাম একা। লোকের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না আমার। কাজেই আমার কণ্ঠ শোনার সুযোগ ছিল না কারো। অসুস্থতা বা দুশ্চিন্তার জন্যে আপনার ভুল হচ্ছে বলে আমার মনে হয়। হারমাচিস, নিচু গলায় বলল ক্লিওপেট্রা।
আমার মনে হলো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে আমার হৃৎপিণ্ড। চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক আগে একটা লোককে চিনতাম আমি। লোকটার নাম ছিল হারমাচিস। ওর মতো খারাপ লোক সারা মিশরে আর ছিল না। আমাকে খুন করতে এসেছিল সে। অনেক আগেই সমুদ্রে ডুবে মরেছে শয়তানটা। দেবতাদের অভিশাপ নামক ওর উপর। নরকে অনন্তকাল জ্বলুক সে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে আরম্ভ করল সে, বাদ দাও ওর কথা। আমি তোমার কাছে জানতে চাই, অ্যাক্টিয়ামের যুদ্ধে কেন হারলাম আমি? মহান রানী, যুদ্ধে জেতার মতোই হারাটাও খুবই স্বাভাবিক। আপনি নরম মনের অধিকারিণী। তারপরও বীরাঙ্গনার মতো অনেক যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমার মনে হয় অ্যাক্টিয়ামের যুদ্ধের সময় রক্তপাত দেখে আর সহ্য করতে পারেননি, পালাতে বাধ্য হয়েছিলেন। মন দিয়ে ক্লিওপেট্রা আমার কথা শুনেছে দেখে প্রসঙ্গ পাল্টালাম। অনেক সময় পুরনো পাপের শাস্তি হিসেবেও ভাগ্যে পরাজয় লেখা থাকে। কীরকম? ক্লিওপেট্রার কণ্ঠে সতর্কতা। যেমন কেউ যদি দেবতাদের নিষেধ অমান্য করে তাদের রাগিয়ে দেয়, যদি প্রাচীন ফারাওদের অভিশাপ নিজের উপর টেনে আনে, সাধারণ মানুষের মন্দির লুট করে, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আপনি কি ওসব পাপাচারের সঙ্গে কখনো যুক্ত ছিলেন মহান রানী? চোখে মুখে সব জানতার ভঙ্গি ফুটিয়ে জিজ্ঞেস করলাম আমি। ক্লিওপেট্রার সারা শরীর কাঁপতে আরম্ভ করল। ভয়ে সাদা হয়ে গেল ওর মুখ। দু চোখ বড় বড় করে জানতে চাইল সে, তুমি মানে আপনি কিভাবে জানলেন? উত্তর না দিয়ে দৃষ্টি নামিয়ে নিলাম মেঝের দিকে। তাকিয়ে রইলাম একটানা। সামলে নিল ক্লিওপেট্রা। সরাসরি কাজের কথায় চলে গেল। আগামীকাল খুব ভোরে চার্মিয়নকে সঙ্গে নিয়ে টাইমোনিয়ামে যেতে হবে আপনাকে, মহান সাধু অলিম্পাস। গিয়ে বলবেন অ্যান্টনির জন্য ক্লিওপেট্রার তরফ থেকে সংবাদ নিয়ে গেছেন। কথাটা শুনে পাহারাদার সৈন্য ঢুকতে দেবে আপনাকে। আর যদি না দেয় তাহলে আপনার ক্ষমতা প্রয়োগ করবেন। অ্যান্টনির সঙ্গে দেখা করে ওর সমস্যাটা বোঝার চেষ্টা করবেন। তারপর ওকে সুস্থ করে নিয়ে আসবেন আমার কাছে। যদি পারেন তাহলে আমি আপনাকে এত মুদ্রা দেব যে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। মনে রাখবেন, আমি এখনো মিশরের রানী। মুদ্রার কথা বলে আপনি আমাকে অপমান করলেন মহান রানী। আপনি যেমন রানী, আমিও তেমন সাধু। অর্থলিপ্সা অনেক আগেই ত্যাগ করতে পেরেছি বলেই শান্তির সন্ধান পেয়েছি। এর আগেও আমাকে যেসব উপহার আপনি পাঠিয়েছিলেন সেগুলো আপনার দূতদের দিয়ে দিয়েছি। আপনার আদেশ আমি খুশি মনেই পালন করব, বিনিময়ে কিছু নেব না। ক্লিওপেট্রার উদ্দেশ্যে একবার মাথা ঝুঁকিয়ে ওর শয়নকক্ষ ছেড়ে বের হয়ে গেলাম আমি। অ্যান্টনির জন্য ওষুধ তৈরি করতে হতে পারে ভেবে আমার জিনিসপত্র প্রস্তুত করতে বললাম অটোয়াকে। ভোরের কিছু আগে হাজির হলো চার্মিয়ন। ওকে সঙ্গে নিয়ে ক্লিওপেট্রার ব্যক্তিগত বন্দরের দিকে হাঁটা ধরলাম। সেখানে পৌঁছে দেখলাম একটা নৌকা প্রস্তুত করে রাখা হয়েছে আমাদের জন্য। চললাম সেটাতে। ধীর গতিতে বৈঠা বাইতে লাগলাম আমি। চার্মিয়ন আমাকে পথ চিনিয়ে দিল। সূর্য ওঠার 4 ঘন্টা পর আমরা টাইমোনিয়াম দ্বীপে পৌঁছালাম। একটা আড়াল দেখে সেখানে নৌকা ভিড়ালাম। চার্মিয়নের সহায়তায় নৌকাটাকে তীরে তুলে হাঁটতে আরম্ভ করলাম অ্যান্টনির প্রাসাদের উদ্দেশ্যে। প্রাসাদটা একেবারেই সাধারণ, কোনো বিলাস করেনি অ্যান্টনি। বুঝলাম সত্যিই মনের দুঃখে আছে সে। বাইরে থেকে কোনো সৈন্য দেখা যাচ্ছে না। দরজায় আঘাত করলাম আমরা। কিছুক্ষণ পর দরজা খুলল একজন রক্ষী। খুব রুক্ষ স্বরে জানতে চাইল আমরা কি চাই। মহান রাজা অ্যান্টনির সঙ্গে দেখা করতে চাই। আমি কিছু বলার আগেই মুখ খুলল চার্মিয়ন। দেখা করতে চাই বললেই তো আর দেখা হবে না। তুমি কোথাকার রানী যে তোমার সঙ্গে দেখা করার জন্য বসে আছেন তিনি? মহান অ্যান্টনি কোনো লোকের সঙ্গে দেখা করেন না, সে যেই হোক। আজ মনে হয় তাকে ওই নিয়ম ভাঙতে হবে। আপনি গিয়ে তাকে বলুন যে মহান রানী ক্লিওপেট্রার খাস চাকরানী চার্মিয়ন এসেছে। আরও বলবেন রানীর তরফ থেকে কিছু জানতে চায় চার্মিয়ন। মুখ গোমড়া করে ভিতরে গেল লোকটা এবং গোমড়া মুখ নিয়ে ফিরে এলো। মহান অ্যান্টনি জানতে চাইছেন খবরটা ভালো নাকি খারাপ। খারাপ হলে রানীর দূত চার্মিয়নকে চলে যেতে বলেছেন তিনি।
কিছু না বলে ছোট্ট একটা পুটুলি লোকটার দিকে বাড়িয়ে দিল চার্মিয়ন। গরাদের ফাঁক দিয়ে পুটুলিটা নিল লোকটা, তারপরে খুলে দিল দরজা। ভেতরে ঢুকলাম আমরা। সোজা হাঁটতে থাকুন, খুব বেশি প্যাঁচঘোচ নেই প্রাসাদে। আপনার নাম শুনে আপনাকে সরাসরি দেখা করতে বলেছেন মহান অ্যান্টনি। দাঁত বের করে হাসল একটু আগে মিথ্যা বলে ঘুষ খাওয়া রক্ষী। অ্যান্টনির ঘরের দরজাটা খোলাই আছে। বাইরে থেকে দেখলাম বিছানায় শুয়ে আছে লোকটা। কোনোই ভাঁজ করে এক হাত মুখের উপর রেখেছে সে, তাই দূর থেকে চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢোকার অনুমতি প্রার্থনা করল চার্মিয়ন। অনুমতি পাওয়ার পর ঢুকলাম আমরা। মহান অ্যান্টনি, রানী ক্লিওপেট্রার তরফ থেকে আপনার জন্য সংবাদ নিয়ে এসেছি আমি। মুখের ওপর থেকে হাত সরালো অ্যান্টনি। অনেক বছর পর দেখলাম লোকটাকে। ওর চেহারায় ফুটে আছে হতাশার স্পষ্ট ছাপ। মাথার চুল এলোমেলো, বয়সের কারণে পেকে গেছে। দু চোখ গর্তে বসা, গালে ৫-৬ দিনের না কাটা দাড়ি। পরনের পোশাক দুমড়ে মুচড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। মন্দিরের দরজায় বসে থাকা ভিক্ষুকদের সঙ্গে কোনো পার্থক্য নেই দুর্দান্ত প্রতাপশালী অ্যান্টনির। অর্ধেক পৃথিবীর রাজার ওই অবস্থা দেখে মায়া জাগল আমার মনে। যা বলতে এসেছ তাড়াতাড়ি বলে বিদায় হও চার্মিয়ন। আমার ওপর চোখ পড়াতে আবার জিজ্ঞেস করল, সঙ্গে করে আবার কোন উজবুককে নিয়ে এসেছ? জানো না বেশি লোকজন সহ্য করতে পারি না আমি। এর নাম অলিম্পাস, খুব বড় চিকিৎসক আর জাদুকর, অনেক বড় পণ্ডিতও বটে। আপনি এর নাম আগেও শুনেছেন মহান অ্যান্টনি। আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন বলে আপনাকে সাহায্য করার জন্যে তাকে পাঠিয়েছেন রানী ক্লিওপেট্রা। কোনো চিকিৎসকেরই আমাকে আরোগ্য করার সাধ্য নেই। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল অ্যান্টনি। মহান সাধু, যুদ্ধে হেরে আমি চূড়ান্ত অপমানিত হয়েছি। আপনার ওষুধ কি আমার মনের ক্ষত সারাতে পারবে? শান্তি ফিরে দিতে পারবে আমাকে? যদি পারে তাহলে আপনাকে একটা প্রদেশ দিয়ে দেব আমি। জাদু করে কি আপনি মারতে পারবেন সিজারকে? পারলে ২০,০০০ সেস্টাসিয়া আপনাকে দেব আমি। বলুন, পারবেন? না থাক, বলার দরকার নেই। আপনাকে দেখেই কেমন যেন ভয় লাগছে আমার। কিছুই বলার দরকার নেই আপনার। আমি সহ্য করতে পারবো না। বলতে বলতে এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অ্যান্টনি। বিছানার পাশে রাখা ছিল ওর তরবারিটা। সেটা হাতে নিয়ে নিজের গলায় চালাতে উদ্যত হল। লাফিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম আমি। হাত থেকে কেড়ে নিলাম তরবারিটা। কাজটা না করলে তখনই আত্মহত্যা করত অ্যান্টনি। ক্লিওপেট্রার পাশাপাশি অ্যান্টনিরও ধ্বংস চেয়েছিলাম আমি, কিন্তু সে ওভাবে আত্মহত্যা করলে প্রতিশোধ নেওয়া হতো না আমার। আপনি কি পাগল হয়ে গেছেন মহান অ্যান্টনি? চিৎকার করে উঠল চার্মিয়ন। আপনার সব সাহস কি শেষ হয়ে গেছে? আপনি কি এতটাই ক্ষেপে গেছেন যে মহান ক্লিওপেট্রাকে একা সব সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে কাপুরুষদের মতো বিদায় নিতে চাইছেন পৃথিবী ছেড়ে? বুঝতে পারছি খুব দুশ্চিন্তায় আছেন মহান অ্যান্টনি, বললাম আমি। অনুমতি দিলে আপনার চিকিৎসা শুরু করতে পারি আমি। আমার কাছে এমন এক জাদুকরী ওষুধ আছে যেটা পান করা মাত্রই নেচে উঠবে আপনার মন। মুহূর্তেই চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর। সব দুঃখ ভুলে তখন আবার মহান রানী ক্লিওপেট্রার কাছে ফিরে যেতে চাইবেন আপনি। আপনার বিচক্ষণ ক্ষমতা প্রয়োগ করে শত্রু মুক্ত করতে পারবেন মিশরকে। আবার আপনার সোনালী দিনগুলো ফিরে পাবেন। আমাকে শুধু একবার অনুমতি দিন মহান অ্যান্টনি। দিলাম অনুমতি। তোমার ওষুধ খেয়ে দেখি সত্যিই কোনো কাজ করে কিনা। তুমি যদি আমাকে বিষও খেতে দাও, আপত্তি করব না আমি। সঙ্গে করে নিয়ে যাওয়া আমার জিনিসপত্র খুলে চটপট একটা ওষুধ তৈরি করে দিলাম অ্যান্টনিকে। ঢকঢক করে সেটা পান করল সে। ওষুধটা ছিল খুবই উত্তেজক। পান করার অল্প কিছুক্ষণের ভিতরই অ্যান্টনির চেহারা থেকে সমস্ত হতাশা বিদায় নিল। কি দিলে তুমি আমাকে? কি খাওয়ালে তুমি? খুশিতে সব দাঁত বেরিয়ে পড়ল ওর। সত্যি তো দেখছি জাদুকরী ওষুধ। নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী লোক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি আবার সেই আগের অ্যান্টনি। খুশিতে হা হা করে হাসতে আরম্ভ করল অ্যান্টনি। শুনুন মহান অ্যান্টনি, রাজার মন বুঝতে পেরে বলতে আরম্ভ করল চার্মিয়ন। যুদ্ধের সময় আসলে কি হয়েছিল আমি বলছি আপনাকে। আপনার সেনাবাহিনী টানা ৭ দিন অপেক্ষা করল আপনার জন্যে, কিন্তু ফিরে গেলেন না আপনি। ওরা ভেবেছিল বিজয় ছিনিয়ে নেবে, কিন্তু যুদ্ধটা ওরা কার জন্যে করবে সেটাই ভেবে পেল না। আপনি ফিরে না যাওয়াতে গুজব উঠল
মহান রানী ক্লিওপেট্রাকে সঙ্গে নিয়ে টেনেরাসে পালিয়ে গেছেন আপনি, আর ফিরে যাবেন না কোনো দিন। সেনাবাহিনীর মনোবল তখন ভেঙে পড়ল, যুদ্ধে ক্ষান্ত দিল ওরা, আর সেই সুযোগে হাঁটতে হাঁটতেও যুদ্ধটা জিতে নিল সিজার। অ্যান্টনি আগের মতো ভেঙে পড়ছে না দেখে বলে চলল চার্মিয়ন, যে কোনো কারণেই হোক পুরো শক্তি নিয়ে আলেকজান্দ্রিয়া আক্রমণ করেনি সিজার, তাই আলেকজান্দ্রিয়া সহ আরও বেশ কিছু শহর টিকে আছে এখনও। শুধু আপনার অপেক্ষাই আছে সবাই। আপনি ফিরলেই আবার নতুনভাবে জেগে উঠবে ওরা, শত্রুকে তাড়িয়ে দিতে লড়বে প্রাণের মায়া ত্যাগ করে। আপনি ফিরে চলুন মহান রাজা, আবার আপনার নেতৃত্বে শক্তিশালী হোক মিশর। হ্যাঁ, ঠিকই বলেছ, যতক্ষণ প্রাণ আছে দেহে ততক্ষণ আশা আছে, আমি আবার লড়ব। শুধু মিশরই নয়। মন ভুলানো কথা চালিয়ে গেল চার্মিয়ন। আপনার পথ চেয়ে বসে আছে আরও একজন। কে সে? চার্মিয়নের বলার ভঙ্গি ধরতে না পেরে জিজ্ঞেস করল অ্যান্টনি। মহান রানী ক্লিওপেট্রা। রাতের পর রাত একা কাটান তিনি, আর চোখে পানি নিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে অ্যান্টনি অ্যান্টনি বলে কাঁদেন। আপনি কি তাকে আরও কাঁদাবেন মহান অ্যান্টনি? ছি! চার্মিয়নের কথায় আর আমার উত্তেজক ওষুধের নেশায় পুরোপুরি কাবু হয়ে বলতে আরম্ভ করল অ্যান্টনি। ধিক্কার আমাকে! আমি এভাবে ওকে কষ্ট দিয়েছি। আমি আজই ফিরে যাব আমার ক্লিওপেট্রার কাছে, তোমাদের সঙ্গেই যাব। আমাদের সঙ্গে অ্যান্টনিকে ফিরতে দেখে ক্লিওপেট্রা যে কি পরিমাণ খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার জীবন কাহিনীতে সেটা বর্ণনা করারও দরকার নেই। সেদিনই বিকালের কিছু আগে আমার সঙ্গে আবার দেখা করতে এলো চার্মিয়ন। ক্লিওপেট্রা আর অ্যান্টনির ব্যাপারে মন্তব্য করার পর আসল কথা বলল সে। আপনি মানুষকে সুস্থ করার ওষুধ তৈরি করতে পারেন, মানুষকে মেরে ফেলার জন্যে বিষ বানাতে পারেন। হাসলাম কথাটা শুনে। কাকে খুন করতে চাইছ চার্মিয়ন? বিষটা কেন তৈরি করা দরকার আমাকে খুলে বলল চার্মিয়ন। শুনে কাজে লেগে গেলাম আমি। সারা বিকাল খেটে খুব শক্তিশালী একটা বিষ তৈরি করলাম। আমি কাজ শুরু করার পর চলে গিয়েছিল চার্মিয়ন। বারবার এসে দেখেছিল কাজ শেষ হয়েছে কিনা। কাজ শেষ হওয়ার পর তাজা গোলাপ দিয়ে বানানো একটা মুকুট নিয়ে এলো সে। আমার হাত থেকে বিষের পাত্রটা নিয়ে খুব সাবধানে একটু একটু করে বিষ ঢেলে ভেজালো সবগুলো গোলাপকে। সেই রাতে অ্যান্টনির ফিরে আসা উপলক্ষে একটা ভোজসভার আয়োজন করল ক্লিওপেট্রা। খুব স্বাভাবিকভাবেই ক্লিওপেট্রার পাশে বসল অ্যান্টনি। অ্যান্টনির পাশে বসলাম আমি। অনেক বছর আগে যে রাতে পালিয়েছিলাম সিলেসিয়া ছেড়ে, সে রাতটার কথা মনে পড়ে গেল আমার। সেই রাতে আমি ছিলাম ক্লিওপেট্রার বন্দী। ভাগ্যের খেলা দেখে মনে মনে হাসলাম একবার। খেয়াল করলাম বিষে ভরা গোলাপের মুকুটটা রানীর মাথায়। যুদ্ধে পরাজিত হলে কি করবে সে ব্যাপারে নিজের পরিকল্পনা অ্যান্টনিকে খুলে বলল রানী। বলল সমস্ত সম্পদ আর অ্যান্টনিকে নিয়ে ভারতের দিকে পালিয়ে যাবে সে। আরব উপসাগর দিয়ে পালাবে ওরা। সেখানে শত্রু বাহিনীর কোনো জাহাজ না থাকায় ধরা পড়বে না। বলা শেষ হলে ক্লিওপেট্রা ওর পরিকল্পনাটার সাফল্য কামনা করে এক পাত্র মদ পান করতে বলল অ্যান্টনিকে। রাজি হল অ্যান্টনি। অ্যান্টনির পাত্রের মদকে আরও মিষ্টি করার জন্য মাথার মুকুটটা থেকে একটা গোলাপ ছিঁড়ে সেখানে ডুবিয়ে দিল ক্লিওপেট্রা। অ্যান্টনি পাত্রটা হাতে নিয়ে চুমুক দিতে উদ্যত হওয়া মাত্র হাত ধরে ওকে থামালো রানী। থামো! কঠোর কণ্ঠে আদেশ দিল ক্লিওপেট্রা। আশ্চর্য হয়ে ওর দিকে তাকালো অ্যান্টনি। ব্যাপার কিছুই বুঝতে পারল না। অ্যান্টনির হাত ধরে রেখে আশেপাশে তাকালো রানী। খুব কাছেই দাঁড়িয়েছিল ইউডোসিয়াস নামের এক দাস। লোকটাকে কাছে আসতে বলল ক্লিওপেট্রা। আদেশ পালন করল ইউডোসিয়াস। মদের পাত্রটা অ্যান্টনির হাত থেকে কেড়ে নিয়ে লোকটার হাতে দিল ক্লিওপেট্রা। তারপর জানতে চাইল, তুমি কি আমাদের সাফল্য চাও না ইউডোসিয়াস? চেহারা দেখে বোঝা গেল দাসটা নিজেও কিছু বুঝতে পারছে না। তারপরও বলল, অবশ্যই চাই মহান রানী। তাহলে দাঁড়িয়ে আছো কেন হা করে? পান করছো না কেন? কিন্তু রানী, কিছু একটা বলতে চাইল ইউডোসিয়াস। দাস, আমি বলার পরও তুমি আমার কথা অমান্য করছো। আর কিছু বলতে হলো না লোকটাকে। এক ঢোকে পাত্রের সবটুকু মদ গিলে ফেলল সে। প্রথমে কিছুক্ষণ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। তারপর প্রচণ্ড কাঁপতে আরম্ভ করল শরীর। একসময় মুখ দিয়ে ফেনা বের হয়ে এলো।
চেহারার রং পাল্টে গিয়ে সবুজ হয়ে গেল। মাটিতে পড়ে গেল লোকটা। বিড়বিড় করে অভিশাপ দিল ক্লিওপেট্রাকে। তারপর ঢলে পড়ল মৃত্যুর কোলে। এসবের মানে কি? চেঁচিয়ে উঠল অ্যান্টনি। গোলাপে বিষ দিয়ে রেখেছিল কি? আমি, শান্ত কণ্ঠে জবাব দিল ক্লিওপেট্রা। তুমি? হতভম্বের মতো তার দিকে তাকিয়ে রইল অ্যান্টনি। তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে? ভুল বুঝলে। তোমাকে মেরে ফেলতে চাইলে পান করা থেকে কি বিরত রাখতাম? আসলে কাজটা করার পেছনে দুটো উদ্দেশ্য ছিল আমার। বিশ্বাসঘাতকদের কিভাবে শাস্তি দেই আমি, সেটা দেখানো। আর বিশ্বাসঘাতক? রানীর কথা বুঝতে পারছে না অ্যান্টনি। হ্যাঁ, ইউডোসিয়াস একজন বিশ্বাসঘাতক। গোপন সূত্রে জেনেছি আজ রাতে সে আমাদের শত্রু সিজারের কাছে পালিয়ে যাওয়ার মতলব করেছিল। খালি হাতে নয়, আমার প্রাসাদ থেকে মূল্যবান যা পায় সব হাতিয়ে নিয়ে। পৃথিবী থেকে পালিয়ে নরকে যাওয়ার সুযোগ করে দিলাম ওকে। দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ অ্যান্টনি। কীরকম? তোমার একটা ভুল ধারণা আমি বিষ খাইয়ে হত্যা করব তোমাকে। ধারণাটা তোমার মনে কিভাবে এলো সেটাই বুঝতে পারছি না। দেখলে তো, যদি চাইতাম তাহলে কত সহজে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারতাম। কিন্তু সেরকম কোনো ইচ্ছে আমার ছিল না। অ্যান্টনি, তোমাকে বিষ দেওয়া তো দূরের কথা, তোমার একটা চুলেরও ক্ষতি করব না আমি। তুমি বিশ্বাস করো আমাকে। কিছু না বলে চুপ করে গেল অ্যান্টনি। একটা হাসি খুশি আমেজ ছিল ভোরসভায়। কর্পূরের মতো উবে গেল সেটা। ইউডোসিয়াসের লাশটা সরানোর হুকুম দিল ক্লিওপেট্রা। আবার বিলাস ব্যসনে মগ্ন হয়ে পড়ল ক্লিওপেট্রা আর অ্যান্টনি। প্রায় প্রতি রাতেই ভোজসভার আয়োজন করল ক্লিওপেট্রা। রাজকোষ খালি হতে আরম্ভ করল আমন্ত্রিত অতিথিদের উদরপর্তি করতে গিয়ে। সিজারের বিরুদ্ধে ওর যুদ্ধটা স্থগিত রইল। ক্লিওপেট্রা ওর কাছে দূত পাঠালো বেশ কয়েকবার। প্রতিবারই মুখ কালো করে ফিরে এলো দূতেরা। সিজার দূত পাঠালো না একবারও। অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল ধুরন্ধর লোকটার মাথায়। শেষ পর্যন্ত আলেকজান্দ্রিয়াকে রক্ষা করতে সৈন্য জড়ো করতে আরম্ভ করল ক্লিওপেট্রা আর অ্যান্টনি। ওদেরকে ধ্বংস করার যে প্রতিজ্ঞা নিয়ে আলেকজান্দ্রিয়ায় আবার পা রেখেছিলাম, সেই প্রতিজ্ঞাটা পূরণ করতে চার্মিয়নকে সঙ্গে নিয়ে আমিও কাজ চালিয়ে গেলাম অত্যন্ত গোপনে। ক্লিওপেট্রা প্রায় আমাকে ডেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চায়। সঠিক পরামর্শ না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলি ওকে, অ্যান্টনিকে খুশি রাখুন, সুখী রাখুন, নইলে আপনার থেকে আবার দূরে সরে যেতে পারেন তিনি। অন্ধের মতো আমাকে বিশ্বাস করে ক্লিওপেট্রা। ভয়ও পায় কিছুটা, তাই কথা না বাড়িয়ে আমার পরামর্শ মতো কাজ করে যায়। রাজকোষের অবস্থা সম্পর্কে ওকে যতটা সম্ভব উদাসীন রাখার চেষ্টা করি আমি। স্পষ্ট টের পাচ্ছি যুদ্ধ অবশ্য ভাম্বি। আবার এও বুঝতে পারছি অর্থের অভাবে যুদ্ধটা বেশি দিন চালাতে পারবে না ক্লিওপেট্রা। খেয়ে খেয়ে দিন দিন মোটা হচ্ছে অ্যান্টনি। ওকে দেখলেই বোঝা যায় সে আর আগের অ্যান্টনি নেই। সুখী হওয়ার ওষুধ দরকার কিনা প্রতিদিন জানতে চাই ওর কাছে। প্রথম প্রথম খুব একটা আগ্রহ দেখালো না অ্যান্টনি। পরে একদিন ক্লিওপেট্রার সঙ্গে ঝগড়া করে নিজেই ওর ক্ষতিকর জিনিসটা চাইতে এলো আমার কাছে। কড়া মাত্রায় জিনিসটা দিলাম ওকে। আসলে ওষুধটা ছিল নেশা উদ্রেককারী এক ধরনের তরল, যা পান করা মাত্র অদ্ভুত এক পুলক ছড়িয়ে পড়ে সারা দেহে। খুব সুখী মনে হয় নিজেকে। নিয়মিত গ্রহণে যে কেউ খুব সহজে আসক্ত হয়ে পড়ে ওষুধটাতে। অ্যান্টনিও হলো। দিনে ঘুমায় আর রাতে জাগে সে। সারাদিন না খেয়ে থাকে আর সন্ধ্যার পর হামলে পড়ে রাজকীয় সব খাবারের উপর। লোকেরা কিভাবে যেন জেনে গিয়েছিল আলেকজান্দ্রিয়ায় আছে ওদের সাধু অলিম্পাস। আমার সঙ্গে দেখা করতে এলো দু একজন। রক্ষীরা তাড়িয়ে দিল তাদের। পরে দর্শনার্থীদের সংখ্যা বাড়ল। ক্লিওপেট্রাকে বলে কয়ে রাজি করিয়ে ওদের সঙ্গে দেখা করার অনুমতি নিলাম। লোকের সঙ্গে মিশতে ইচ্ছা করত না আমার, তারপরও করলাম কাজটা। উদ্দেশ্য ছিল ক্লিওপেট্রার পতন ত্বরান্বিত করা। দেশের অবস্থা কি, যুদ্ধ শুরু হলে রানী কি করবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে রোগীরা প্রশ্ন করে আমাকে। সত্য মিথ্যা মিলিয়ে উত্তর দিই আমি। সহজ সরল লোকেরা আমার উত্তর পুরোপুরি বিশ্বাস করে। পরে নিজেদের মধ্যে আলোচনার সময় তিলকে তাল বানায়। আর চালাক ধূর্তরা একই উত্তরে বিভ্রান্ত হয়ে যায়, খোঁজ খবর করতে আরম্ভ করে। ওদের দৌড় কত দূর বুঝেই উত্তর দিই, সুতরাং মিথ্যাটা ধরতে পারে না ওরা।
কাজেই আলেকজান্দ্রিয়ার অধিবাসীদের মনে ক্লিওপেট্রার বিরুদ্ধে একটা চাপা অসন্তোষ তৈরি করতে সক্ষম হলাম। সবচেয়ে বড় কথা, পবিত্র মানুষ হিসাবে সবার সন্দেহের ঊর্ধ্বেই থেকে গেলাম। যুদ্ধের জন্য লোক জোগাড়ের উদ্দেশ্যে আমাকে মেমফিসে পাঠালো ক্লিওপেট্রা। সেখানে গিয়ে নামি দামি লোকেদের সঙ্গে দেখা করলাম আমি। একটা সভা করলাম ওদের নিয়ে। নিজেকে ক্লিওপেট্রার মন্ত্রণা সভার সবচেয়ে বড় মন্ত্রণাদাতা পরিচয় দিয়ে খুবই জ্ঞানগর্ভ কথাবার্তা বললাম। আলেকজান্দ্রিয়া থেকে মেমফিস ছিল যথেষ্ট দূরে, কাজেই অত দূরের পথ পাড়ি দিয়ে ওসব জ্ঞানগর্ভ কথা বলতে যাওয়ার মানেটা পরিষ্কার হলো না ওদের কাছে। যুদ্ধ চায় না শান্তি চায়? প্রশ্নটা করা মাত্রই এক বাক্যে উত্তর দিল সবাই, শান্তি। তারপর বললাম আসল কথা, রানীর লোক দরকার, সাহসী লোক। কাজেই শান্তি চায় এবং জীবনের মায়া আছে এমন কাউকে না পাঠানোর অনুরোধ করলাম ওদের। চেহারা দেখেই বুঝলাম হতভম্ব হয়ে গেছে বেচারারা। আমার প্রস্তাবের উত্তরে ওরা বলল, ভেবে দেখবে কি করা যায়। আমার জন্য পথ চেয়ে বসেছিল ক্লিওপেট্রা। বোধহয় ভেবেছিল মেমফিসের সব লোকজনকে সঙ্গে নিয়ে ফিরব আমি। আমাকে একা দেখে মুখটা অন্ধকার হয়ে গেল ওর। জিজ্ঞেস করল, কি ব্যাপার মহান সাধু অলিম্পাস, আপনার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন? মেমফিসের নেতারা আপনার প্রস্তাব ভেবে দেখবে বলেছেন, জানালাম আমি। আরেকটা কথা মহান রানী। ইচ্ছে করেই থামলাম। কি কথা? বেশি সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি বলুন। কথাটা শুনতে হয়তো ভালো লাগবে না আপনার। খবরটা যত খারাপই হোক শুনতে চাই আমি। চিৎকার করে উঠল ক্লিওপেট্রা। আপনি বলুন কি হয়েছে। মেমফিস ঘুরে এসে আমার মনে হচ্ছে মিশরের সাধারণ জনগণ আর আস্থা রাখতে পারছে না আপনার উপর। যুদ্ধ শুরু হলে ওরা আপনাকে কতদূর সাহায্য করবে অথবা আদৌ সাহায্য করবে কিনা সন্দেহ আছে আমার। সুতরাং আমার কথা শুনে ক্লিওপেট্রার দুশ্চিন্তাগ্রস্ত চেহারাটা উদ্বেগের কালো মেঘ দিয়ে আরও ঢেকে গেল। অ্যালাবেস্টার হলে বসেছিল সে। কিছু না বলে শয়নকক্ষের ভিতর ঢুকে দরজা লাগালো সজোরে। ক্লিওপেট্রার মন্ত্রণা সভার সদস্যরা রানীর ভবিষ্যৎ অনিশ্চিত বুঝতে পেরে অনিয়মিত হয়ে গেল অ্যালাবেস্টার হলে। কেউ কেউ সপরিবারে পালালো আলেকজান্দ্রিয়া ছেড়ে। সব খবরই জানতে পারল ক্লিওপেট্রা। একের পর এক দুঃসংবাদ ওর অতুলনীয় সৌন্দর্যকে ম্লান করে দিল। ব্যাপারটা যেদিন খেয়াল করলাম সেদিন বাড়িতে ফিরে অনেক দিন পর হাহা করে হাসলাম আমি। সিজারের তরফ থেকে থাইরিয়াস নামের এক দাস একটা বার্তা নিয়ে এলো আরও কিছুদিন পর। মরার উপর খাড়ার ঘায়ের মতো সেটা আঘাত করল ক্লিওপেট্রা এবং অ্যান্টনিকে। অর্ধেক খালি মন্ত্রণা সভার সামনে বার্তাটা পড়ে শোনালাম আমি নিজেই। প্রতাপশালী আক্রমণকারী সিজারের তরফ থেকে মিশরের রানী ক্লিওপেট্রার প্রতি এই বার্তা। আপনি হয়তো এতদিন আমার শক্তির সামান্য একটা নমুনা দেখতে পেয়েছেন। শুনেছি আপনি খুবই বুদ্ধিমতী, তাই আমার বিশ্বাস আমি প্রকৃতপক্ষে কতটা শক্তিশালী সেটা ভালো মতোই বুঝতে পেরেছেন। এতদিন আমি চুপ করেছিলাম, কারণ নারীর বিরুদ্ধে যুদ্ধ করাকে আমি পুরুষোচিত কাজ বলে মনে করি না, বরং আমার মতে নারী ভালোবাসার প্রতীক। মহান রানী, আপনার প্রতি শুধু শান্তি নয়, ভালোবাসার প্রস্তাবও পাঠাচ্ছি আমি। রাজা অ্যান্টনির হৃদয় রাজ্য আপনার দখলে। শুনেছি আপনার মনও নাকি ওর জন্যে আকুল। যদি আপনি ওকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় আমার হাতে তুলে দেন, আমি প্রতিজ্ঞা করছি তাহলে আপনার বিরুদ্ধে আমার সেনাদল একটা তীরও ছুড়বে না। আমি আরও প্রতিজ্ঞা করছি, সম্পূর্ণ অক্ষত অবস্থায় মিশরের রানী হিসেবেই অধিষ্ঠিত থাকবেন আপনি, এবং আপনাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব আমি। মহান রানী ক্লিওপেট্রা, আমাকে আমার প্রতিজ্ঞা পালনে সাহায্য করুন। আপনি হয়তো জানেন, ক্ষমা করা আমার স্বভাব বিরুদ্ধ। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আমি প্রতিশোধ নেই। বার্তাটা পড়া শেষ করে তাকালাম অ্যান্টনি আর ক্লিওপেট্রার দিকে। অ্যান্টনিকে দেখে মনে হলো সিজারের বার্তা নয়, ওর মৃত্যুদণ্ডের আদেশ পড়েছি। আর ক্লিওপেট্রাকে দেখে মনে হলো ওর পুরো চেহারায় কালি মেখে দিয়েছে কেউ। দৃষ্টি নত করে মেঝের দিকে তাকালাম। আমার দু চোখে খুশি উপচে পড়ছে। আমি চাই না সেটা দেখে ফেলুক অন্যরা। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছিলাম এর ৮ম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।